আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেটি রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক যে কোনো বিষয়ে আমরা আলোচনা করে থাকি। তবে আপনার 1 অগাস্ট অর্থাৎ 5 অগাস্টের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, বলে থাকি যে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আমরা অনেকেই স্যাক্রিফাই করেছি, অনেক কিছুই, এবং 16 বছর আমরা নির্যাতিত ছিলাম, মানবতা নির্যাতিত ছিল, কথা বলতে পারি নাই, অনেকে দেশেও যেতে পারেন নাই, বা অনেকে কারাবন্দী ছিলেন, অনেকে পলিটিক্যালভাবে নির্যাতিত হয়েছেন। সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি, এবং মুক্ত হওয়ার যে সংগ্রামটা ছিল, সেই সংগ্রামটা ছিল একটি গণতন্ত্রের জন্য, একটি ভোটের অধিকারের জন্য, একটি সাবলীল বাংলাদেশের জন্য, একটি ভালোবাসার বাংলাদেশের জন্য। কিন্তু সেই বাংলাদেশ 5ই অগাস্টের পরে কী অবস্থায় আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব, এবং আলোচনা করব যে প্রত্যেকটি দল যদি ঐক্যমত কমিশন অথবা ঐক্যমতে আসে, এবং তাহলে আমরা বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে 1971-এ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সুফল আমরা পেতে পারি। অনেকে বলে যে আমরা শুধু স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার যে সত্যিকারের সুফল, যে ফল, যে রেজাল্ট, সেটি আমরা এখনও পেতে পারিনি। কারণ আমাদের বাংলাদেশে এখনও মানবতা নির্যাতিত হচ্ছে, এখনও দেখি আমরা ধর্ষিত হচ্ছে, এখনও আপনার 5 অগাস্টের পরেও দেখে থাকি যে অমুক জায়গায় অমুক রেপ করা হয়েছে। এটি আমরা কেউই চাই না। যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই আলোচনাটি, এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্ত হওয়ার কারণেই বাংলাদেশের ভোট চলে গেছে রাতে, বাংলাদেশের ভোট চলে গেছে একটি দলের আন্ডারে। এবং আই বিলিভ যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, আবার চালু হয়, একটি তত্ত্বাবধায়ক অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, এবং সেই নির্বাচন হবে গ্রহণযোগ্য, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সবচেয়ে আশা আকাঙ্ক্ষার যেই জিনিস, সেটি হচ্ছে ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই স্লোগান নিয়ে আমরা আবার আনতে পারি। এই বিষয়ে আমরা কথা বলবো, এবং কথা বলবো যে জামায়াত ইসলামী বা আদার্স পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে একটু মনে হয় ধীরে সুস্থে এগোতে চাচ্ছে, বাট বিএনপি যেটি বর্তমান সরকারের যিনি চিফ অ্যাডভাইজার, ওনার সাথে বসে কথা বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আজকে দুজন অতিথির সাথে কথা বলবো। আমার বামে হচ্ছেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, তিনি সুদূর সিলেট থেকে এসেছেন এখানে প্রবাসী বাংলাদেশিদের সামনে বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, এবং বিএনপির যে আগামী নির্বাচনকে নিয়ে কী অবস্থা সে বিষয়ে জানানোর জন্য জনাব অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি। ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার সাথে কথা বলবেন আরেকজন, আপনারা 5ই অগাস্টের আগে অনেকবার ওনাকে আমি ইনভাইট করেছি বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য, মানবতাকে নিয়ে কথা বলার জন্য। তিনি হচ্ছেন শামীম আহমেদ, সহসভাপতি, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সংসদ। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানান। কেমন আছেন আপনি? ভালো আছি। ইমরান ভাইকে শুভেচ্ছা, স্বাগতম। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা একদম সংক্ষেপে আপনাদের প্রশ্ন নেব, তবে টু দ্য পয়েন্ট। এবং আমাদের স্ক্রলে আজকের সাবজেক্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট পুনর্বহাল, এবং আরেকটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের দরকারি, যেটা বিলেতে আছে, যে হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স, এই বিষয়। কারণ আপনারা জানেন যে আমাদের অনেক সিনিয়র মেম্বার হয়ে গেছেন, এখন সিনিয়ররা কতটুকু এনার্জেটিক, আমরা এখন তারুণ্যে জয় জয়কার বাংলাদেশে, সেই তরুণদেরকে যদি আমরা হাউস অফ কমন্স অর্থাৎ একটা কক্ষে নিয়ে আসি, আর যারা সিনিয়র, একদম সিনিয়র, যাদের অ্যাডভাইস নিয়ে, যাদের অনুপ্রেরণা নিয়ে, যাদের সাজেশন নিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করব, বা হাউস অফ কমন্স নিম্নকক্ষ যেটি পরিচালনা করবে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যাচ্ছি আমি জনাব ইমরান আহমেদ চৌধুরী। ইমরান ভাই, কেমন আছেন আপনি? সিলেটের মানুষ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, এবং আপনার মাধ্যমে আমরা যারা আজকের অনুষ্ঠানটুকু দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি আমাকে আমন্ত্রণ জানার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। 5ই অগাস্টের আগে নিশ্চয়ই আপনি, কেমন ছিল বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ এখন কেমন আছে? ধন্যবাদ। আপনি টু দ্য পয়েন্ট বলেছেন। 5ই আগস্টের আগে কীভাবে ছিলেন সেটা সর্বজন স্বীকৃত, সবাই জানেন, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা, আপনারা আরও ভালো করে জানবেন। আমরা প্র্যাকটিক্যাল তো ফিল্ডেই ছিলাম, মানুষ ভোটাধিকারের তো ছিলই না। আমরা দেখেছি 7ই জানুয়ারি নির্বাচন, কীভাবে নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছিল। আমরা দেখেছি 30 ডিসেম্বরের নির্বাচন 18 সালের। আমরা দেখেছি 5ই আগস্টের আগে কীভাবে আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে।
কিভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মিডিয়ার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে পদে পদে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের বিরোধী দল, বিশেষ আমাদের দলের নেতা কর্মীদেরকে আমি সহ আমরা জেল জুলুম হুলিয়া মামলা হামলা প্রায় 1.5 লক্ষাধিক মামলার আমাদের পোহাতে হয়েছে। তো ইমরান ভাই, যদি এই যে আপনি বলছেন 1.5 লক্ষ মামলা ইনক্লুডিং ইউ, আপনাকেও মামলা দেওয়া হয়েছে, এবং আমি যতটুকু আপনার সম্পর্কে জানলাম যে আপনারা কেউ ওই এলাকাতে থাকতে পারেন না ঠিকমতো, যদি আপনারা ক্ষমতায় আসেন সেম কাজটি কি আপনারাও করবেন? না, সেটা আমরা যেটা বলছি, আপনি যেটা বলছেন যে টু দ্য পয়েন্ট, সেটা আবার বলছি আমি টু দ্য পয়েন্ট। ইতিমধ্যে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি দেশনায়ক তারেক রহমান, উনি যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিত্তিতে বাংলাদেশে আমরা পরিষ্কার একটা ডেমোক্রেটিক কালচার হিসাবে ফিরিয়ে আনতে চাই। ওয়েবার বিরোধী দল যেই আসুক, সেটা আমরা পার্লামেন্টের মধ্যে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, ডিবেটের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি নাই বলেই আপনারা জানেন যে তৎকালীন ফ্যাসিস্টদের যে সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের সাহেব, উনি বলেছিলেন যে ওনাদের 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু আপনি সত্যিকার অর্থে দেখেন 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের দিন বাংলাদেশের কোথাও তাদের তেমন কোনো নেতাকর্মী কেউ এইভাবে কিন্তু কিছু হয় নাই। ওনারা যেভাবে বলছিলেন তার 1%ও হয় নাই। আমি আমার সিলেট অঞ্চলের কথা বলবো, 5ই আগস্টের দিন আমরা সাধারণ মানুষেরকে যেভাবে আমরা রাস্তায় নেমে আমরা তাদেরকে উজ্জীবিত করে শান্তি শৃঙ্খলা রক্ষা করেছি, সরকারি প্রতিষ্ঠান রক্ষা করেছি, আমরা সংখ্যালঘু হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষা করেছি, আমরা এখানে তাদের মন্দির গির্জা বলেন সবাইকে আমরা নিজেরা পাহারা দিয়েছি। আমরা যারা তৎকালীন অবস্থায় ফ্যাসিস্টদের যারা সাধারণ সমর্থকরা ছিলেন, তাদের কারো বাড়িতে বলেন, তাদের কারো আত্মীয়স্বজন বলেন, কারো কোনো ধরনের কোনো তৎপরতা হইতে দেয় নাই। আমি নিজে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি যে অমুক জায়গায়, ধরুন যশোরের কথাই, যে কিভাবে একটা বোনকে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন, কেন হচ্ছে? এখন তো আপনাদের দখলে, সেটা অন্য জিনিস। এটা আপনি যেটা বললেন যে আমি একটু বলতে চাই আপনার আগের কোয়েশ্চনে, আমরা নিজেরা, আমি সো আমাদের সিলেটের নেতৃবৃন্দ আমরা মাইক করে, তখন তো মাইকও পাওয়া যায় না, আমরা একটা ট্রাকে করে মাইকে বের হয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কেউ যাতে কোনো ধরনের অশান্ত না হন, কেউ যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না করেন, সেটা আমরা করেছি। আপনি যেটা বলেছেন যে অনেকগুলো সমস্যা চলে আসে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। একটা নতুন সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার, আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস আমাদের অত্যন্ত খ্যাতিসম্পন্ন একজন মানুষ, আমরা গর্ব করি তাকে নিয়ে বাংলাদেশের সহ বিশ্বের বুকে। কিন্তু উনি যেভাবে সরকারটি চালানোর কথা ছিল, আসলে এইভাবে উনি চালাতে পারছেন না। বিভিন্নভাবে তার মেকানিজম বা তার ক্যাবিনেট বা উনি পারছেন না। আপনাদের বিএনপি তো অনেক বড় একটি সংগঠন, বিএনপি কি পারছে না? না, বিএনপি তো সরকারে না, আমরা এলাকা কন্ট্রোল করতে পারছে না। না, এলাকা কন্ট্রোল বিএনপির কথায় তো সরকার চলবে না, প্রশাসনও চলবে না। আমরা সামাজিকভাবে চেষ্টা করেছি বা করি, যেখানে কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমাধানের চেষ্টা করি বা প্রশাসনকে একটু সহযোগিতা করার চেষ্টা করি। দ্যাট মিনস সেটা না যে আমরা তাদেরকে ডিকটেশন করব, আমরা তাকে সেটা করতে পারি না। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিএনপি, কারণ এখনও এই প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের দূষণরা কিন্তু এখনও রয়ে গেছে, সেটা কিন্তু তাদেরকে সেখানে রিমুভ করার কোনো তৎপরতা আপনারা সরকারে গেলে কি রিমুভ করবেন? না, আমরা সরকারে গেলে সেটা ডিফারেন্ট ইস্যু। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ দেশের জনগণ আমাদেরকে সেই সুযোগ দিবে। এই যে আপনি যারা পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সচিবালয় বলেন, আপনার কথা অনুযায়ী আমরাও বিশ্বাস করি এটা যে সেই 16 বছরের আগাছা এখন যায় নাই, এখনো ভাইরাস রয়ে গেছে। এই ভাইরাসকে আপনারা নিধন করবেন? না, অবশ্যই আমরা সেই নিধনের ব্যাপার না, আমরা একটা প্রশাসন, ঠিক প্রশাসনের মতো যাতে চলে। আপনি ধরুন ইমরান সাহেব এক জায়গা থেকে এমপি নির্বাচিত হলো, শামীম সাহেব এক জায়গা থেকে এমপি নির্বাচিত হলো। এখন ধরুন সিলেট জেলার যিনি ডিসি, আমি এক্সাম্পল দিচ্ছি, আবার ডিসি সাহেব মনে করবেন আপনাকে বলছি এক্সাম্পল। এখন ডিসি সাহেব হচ্ছে যে শামীম সাহেবের বাইকনা, ঠিক আছে নি? এখন শামীম সাহেব যদি তখন লবিং করে আমার বাইকনাকে সরানো যাবে না, বাট বাইকনা মানুষকে যেভাবে নির্যাতন করছে, মানুষকে মানে অহেতুক নির্যাতন করছে, সেই বাইকনা কিন্তু থেকে যাবে, বিকজ অফ হি ইজ শামীম সাহেবের বাইকনা বা আপনার স্বাস্থ্য ভাই বা আমার খালাতো ভাই, এইভাবে কি থেকে যাবে? আমি মনে করি না সেটা হবে। কারণ হচ্ছে কি, আমরা তো অতীত অভিজ্ঞতা তো আমাদের খুব সুখকর না। আমরা চাইবো, যেহেতু আমরা সরকারে যদি যাই, ইনশাল্লাহ গেলে আমরা চাইবো প্রশাসনের মতো চলে, যাতে দেশের জনগণের টাকায়, তারা ট্যাক্সের টাকায় বেতন পায়, তারা যাতে জনগণের কথা বলে যাবে,
সেই ধরনের প্রশাসন, সময়োপযোগী প্রশাসনকে আমরা গড়ে তুলতে চাই। সেখানে অবশ্যই কোনো ফ্যাসিস্টের দূষণদের জায়গা হবে না। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। শামীম ভাই, আপনার কাছে প্রশ্ন, যে বিষয়টা নিয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটি হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা একটা সঠিক অবস্থানে কখনো থাকতে পারি না। বিএনপি আসছে একবার, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ওনারা স্টপ করে দিয়েছেন, ওনারা রিমুভ করে দিয়েছেন। আবার আন্দোলনের পরে আবার বিএনপি সেটাকে কনস্টিটিউশনে অ্যাড করছেন, আবার শেখ হাসিনার সরকার সেটা রিমুভ করছে, এখন আবার এটা সংযোজন। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট কতটুকু ইম্পর্টেন্ট? ধন্যবাদ ফারুক ভাই। অত্যন্ত মানে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নটি হচ্ছে এই, যে আমরা 1972 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর যে সুযোগ পেয়েছিলাম বাংলাদেশকে একটা প্রগতিশীল রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার, সেই সুযোগটা আমরা হারিয়ে ফেলেছিলাম। আবার 50 বছর পরে আমরা এই 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা এই সুযোগটা আবার পেয়েছি। এই সুযোগটা পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্যটা ছিল, আপনি বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য। এই তিনটা জিনিসের জন্যই বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করেছি। আজকে এই সুযোগটা আবার এসেছে, কিন্তু বারবার এই সুযোগটা হাতছাড়া হয়েছে, কারণ যে দল ক্ষমতায় গিয়েছেন, যে দুটো দল, সেই 2 দল বা 3 দল বলা যায়, সেই 3 দলই চেষ্টা করেছেন যতটুকু বেশি সম্ভব ক্ষমতায় থাকা যায় এবং গণতান্ত্রিক ইনস্টিটিউটগুলোকে যতটুকু সম্ভব ক্ষমতাহীন করার জন্য। এইবারের এই গণ অভ্যুত্থানের পরে মানুষের আশা আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আমরা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো স্বৈরতান্ত্রিক শাসনের আওতায় না পড়ি। যে বিগত সরকারের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা ছিল, সেটা হচ্ছে যে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া, আদালতকে দলীয়করণ করা, আপনার তারপরে আপনার নির্বাচন কমিশন এবং প্রশাসন। আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে সেটি শুনেছি। আপনি ক্লিয়ারলি, আমি জানি না যে উনি কিন্তু খুব সাবলীল কণ্ঠে বলেছেন যে কেন কিভাবে রাতের ভোট হলো, সবকিছু তারা গ্রাস করছে। জি, আমি নিজে দেখেছি, আমি ওই সময় যে ছিলাম বাংলাদেশে 2018 ইলেকশনে, আমি নিজে দেখেছি, ওসি সাহেব আমাকে নিজে দেখিয়েছে হোয়াট ইজ গোয়িং অন। হ্যাঁ, দেখেছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে ফারুক ভাই। আমাদের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, কারণ বিএনপি গত 16 বছরের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল, এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির একটা বিরাট অবদান। এই অবদান যদি বিএনপি মিস করে, তাহলে কিন্তু বিএনপি ইতিহাসে এটার জন্য নিন্দিত হবে, আর যদি এটাকে কাজে লাগায় তাহলে নন্দিত হবে। তো আমি মনে করি যে বিএনপির রাজনীতি অত্যন্ত পরিপক্ক রাজনীতি। এই মুহূর্তে তাদের যে রাজনীতিটা আমি দেখছি, সেটা অত্যন্ত মানে পরিপক্ক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি বলে মনে হয়। এখন আসি সংস্কারটা আমাদের করতেই হবে। আমরা যদি সংস্কার করার থেকে এইবার যদি আমরা ব্যাহত হই, তাহলে আমি শুধু একটা কথা বলি, যেমন বেগম খালেদা জিয়া, সমস্ত বাংলাদেশের সব মানুষ তাকে এক বাক্যে সম্মান করে। আমরা তাকে চিনি, আমি তার রাজনীতি করি নাই, কিন্তু উনি অত্যন্ত সম্মানিত এবং তার প্রতি মানুষের একটা বাংলাদেশকে ভালোবাসেন, হ্যাঁ, একটা আস্থা আছে তার প্রতি। তারপরে হচ্ছে জনাব তারেক রহমান, উনি দীর্ঘ 16 বছর এই দেশে, উনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, অনেক কিছু পড়েছেন, এবং এই দেশের রাজনীতি বিদেশের রাজনীতির সাথে উনি একদম চাক্ষুষ দেখেছেন, যেটা বাংলাদেশ থেকে দেখা সম্ভব হয় নাই। তা আমরা আশা করব যে সংস্কারের যেসব প্রয়োজনীয় ব্যাপার, যেটা অত্যন্ত প্রয়োজন, আপনি যেটা বললেন দ্বিকক্ষ বিশিষ্ট, এই তত্ত্বাবধায়কের সাথে এটার একটা রিলেশন আছে। সেটা হচ্ছে যে যদি তত্ত্বাবধায়ক সরকার আমরা করতে নাও পারি, কিন্তু আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ করতে পারি, তাহলে সেটা হচ্ছে গার্জিয়ানশিপের মতো একটা একটা অর্গানাইজেশন, যেটা এইখানে আছে, জার্মানিতে আছে, আমেরিকাতে সিনেট আছে, তারপরে তাদের কংগ্রেস আছে, এইখানে আছে হাউস অফ লর্ডস অ্যান্ড কমন্স, জার্মানিতে আছে বুন্দেসরাত অ্যান্ড বুন্দেসটাগ, এমনকি নেপালে আছে, হ্যাঁ, পাকিস্তানে আছে সিনেট এবং তাদের পার্লামেন্ট। সো আমাদের এই ব্যাপারে একমত হওয়া উচিত, এবং আমাদের আরেকটা ব্যাপারে একমত হওয়া উচিত যে
যেন আমরা প্রশাসনকে কোনোভাবেই দলীয়করণ না করতে পারি। এই প্রশাসনকে দলীয়করণ না করার জন্য যতটুকু সম্ভব সেটার জন্য সেদিন একটা প্রস্তাব আমি দেখলাম। আমি এটার পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আলোচনার জন্য বলছি। সেটা হচ্ছে যে জাতীয় এনসিসি যেটা আর কি, ন্যাশনাল, হ্যাঁ না না ইয়ে ওই যে আমাদের সংবিধান সংরক্ষণ কমিটি বা এই ধরনের একটা কিছু হবে, যেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবেন, সেখানে বিরোধী দলীয় নেতা থাকবেন, স্পিকার থাকবেন এবং আপনার প্রধান বিচারপতি থাকবেন এবং সামরিক বাহিনীর থেকে লোক থাকবেন এবং পুলিশ থেকে থাকবেন। এটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। এটা যদি মনে করেন রাজনৈতিক দল মনে করে প্রয়োজন নাই, মনে করতে পারে, কিন্তু আমি মনে করি এটা থাকলে হবে কি, একটা রাজনৈতিক দল কোনো ধরনের মানে দেশের যে কোনো ধরনের বিরাট ক্রাইসিসে, সমস্যায় এইখানে আলোচনা করার একটা জায়গা থাকে। বিরোধী দলীয় নেতাকে যখন আস্থায় নেওয়া হয়, তার চেয়ে ভালো কোনো রাজনীতি তো আর থাকতে পারে না। যদি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে অথবা বিএনপিকে যদি আস্থায় নিতেন, তাহলে আজকের দিনটা আমাদের দেখতে হতো না। 2018 সালে উনি যা করলেন, ডক্টর কামাল হোসেন, বেগম খালেদা জিয়ারা, তারা সমস্ত কিছু ভুলে গিয়ে তারা অংশ নিলেন, বিএনপি অংশ নিল স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তাদেরকে 8টা আর 10টা সিট ধরিয়ে দেওয়া হলো। এর চেয়ে খারাপ কোনো উদাহরণই তো হতে পারে না। আর 2022-এ কি 24-এর নির্বাচন নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, ওটা বলারই দরকার নেই। তো এই জন্য আমি বলবো যে আমার কাছে একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন যে জাতীয় যে যারা সংবিধান মনিটর করবেন, সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কমিটি, কনস্টিটিউশন। আমার একটা প্রশ্ন, এই যে কেটের গভর্নমেন্ট আবার পুনরায় আনা হলো, পুনর্বহাল করা হলো, এবং সেটি ঠিক থাকবে তো? সেটা ঠিক রাখার জন্য যদি বিএনপি একমত হয়, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে প্রধান রাজনৈতিক দল যদি একমত হয়, বাকিদেরকে একমত করানো তেমন কোনো সমস্যা হবে না। এবং সেই জন্যই আমরা চাচ্ছি, আমাদের অনুরোধ, বাংলাদেশকে নিয়ে যারা ভাবে, বিএনপির বাইরে আমরা যারা রাজনীতি করি এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, তাদের আবেদন থাকবে বিএনপির কাছে যেন এই ব্যাপারে যেন তারা নেতৃত্ব দেয়। থ্যাংক ইউ শামীম ভাই। আমি আসছি ইমরান ভাই আপনার কাছে। তার আগে আমি একটু কলারের সাথে কথা বলা। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে? আমার প্রশ্নটা হইল কি, আর যে আমার বিএনপির পাইয়ে আরিনানি হইলে আরিনানি তারা একত্র আছেন, তারা তো নেতা আরিনানি দুইবার সিলেটে নাইনি আপনার, তারা 2টা সমাবেশ করতেন, দ্বিতীয়টা তো তারা সিনিয়র দলের নেতার কথা তারা শুনে না। আর আপনার এখন পর্যন্ত তো সুরমার হপারও আরি গেলে আরি নাইনি, আপনার টাকা চান্দা তুলে এইটাকে তুলে, এরা তো সকল পিএফপি 100 টাকা 200 টাকা এগুনটাকে তুলে হারি নাইনি। তারা যদি শামীম ভাই হারি বালা কথা কইতে পারবা, শামীম ভাই আমার উত্তরটা দেন জানো। শামীম ভাই কৌকা চাই নারী নাইনি, বিএমপি হারি কোনটা তারি নাইনি, তারা এক হত্যা করতে ওজনে সরকার আইতে হারি নাইনি সকলের আশীর্বাদে, ওজনে আপনার জগইরা হারি নাইনি সব তারা খালি আওয়ামী লীগের গেলো ও সমান আওয়ামী লীগের বিএমপি করতে হারি। এখন কোনদিন নানি বলে আওয়ামী লীগের দোষ, যতক্ষণ আওয়ামী লীগের দোষ ততক্ষণ আমি কইব বিএনপির অতক্ষণ দোষ। তারা কেন যে তারা প্রথম থেকে হারি নানি, তারা একজন ভোটার ঠিক করতে পারে না, তারা চুরি হইয়া হারি নানি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ইমরান ভাই। নোট করছেন যে 100 টাকা 200 টাকা চাঁদা বা সিনিয়রদের কথা শুনে না, এই বিষয়ে ইমরান ভাই নোট করছেন। উনি যেহেতু সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক, রেসপন্সিবিলিটি কিন্তু ওনার কাছে অনেকটুকুই। আমি ওনার কাছে যাব একটু পরে, এবং শামীম ভাই যেহেতু সিলেটের মানুষ, উনিও অ্যান্সার দেবেন। এবং যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনি কেমন আছেন এবং আপনার মন্তব্য? আমি ভালো আছি। আমার মন্তব্য হইল, আমরা বাংলাদেশ, আমরা ছাত্রগণের সম্মান করি এবং শ্রদ্ধার চৌকে দেখি, এখানে তারা একদিন বড় হইয়া এটা সুশিক্ষিত হইব। এর জন্য এই 5ই আগস্টে প্রমাণ দিল যে ছাত্রগণের যেগুলো কিছু করতে পারে। স্বাধীনতার পর ভাই এবং স্বাধীনতার আগেও আমরা কইতাম, স্লোগান আসছিল যে আমরা ছাত্র দল। স্বাধীনতার পরে পাকিস্তান ছাত্র ইউনিয়ন খাইয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হয়েছে। এই জন্য জাতীয় ছাত্রদের যে একটা পার্টি আছে এনসিপি, ওটার মধ্যে আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সনদ যুক্ত হোক,
আর যে প্রত্যেক দলটা হোক, আমরা সাবজেক্টে যদি থাকে। স্বৈরাচারেও আসে সাবজেক্টে তাহলে থাকে। আমরা ছাত্র ইউনিয়নে ক্যান্সেল করবো তোমাদের পার্টি। আপনাকে ধন্যবাদ। আমি প্রিয় দর্শক, আপনারা যারা লাইনে বসে আছেন, যারা এই দুজন অতিথির সাথে বর্তমান বাংলাদেশকে নিয়ে কথা বলতে চান, আপনাদের মনের আবেগকে তুলে ধরতে চান, আমি আপনাদের সাথে এগ্রি, কিন্তু সাবজেক্টের বাইরে যাব না, তাহলে আলোচনা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। আমরা ছাত্র ইউনিয়নও জানি, আমরা ছাত্রলীগও জানি, আমরা ছাত্র দলের কাহিনীও জানি, কিন্তু আমরা আজকে কথা বলছিলাম যে দুটো বিষয়, একটি হচ্ছে গণভোট, আরেকটি হচ্ছে কনস্টিটিউশন এবং সামগ্রিক বাংলাদেশের বর্তমান অবস্থা। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম কলার শুনতে পাচ্ছি না। আমি যাচ্ছি ইমরান ভাই, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে। তার আগে প্রশ্নটা হচ্ছে যে কেটার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্বহাল হলো এবং এই বিষয়ে শামীম ভাই এক্সপ্লেন করলেন, বাট এটি থাকবে কি না, বিএনপি রাখবে কি না ক্ষমতায় গেলে, এইটা একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে সিলেটে আপনারা দুটি অনুষ্ঠান করেছেন, এখানে সিনিয়রদের কথা কেউ শোনে না এবং সিলেটে চাঁদাবাজি হচ্ছে, 100-200 টাকা নেওয়া হচ্ছে, প্লিজ। ধন্যবাদ। আমি কেয়ারটেকার গভর্নমেন্ট সম্বন্ধে যেটা বলছেন, দেখেন আমার যতটুকু মনে হয় 2022 সালের 16ই জুলাই বা 23শে জুলাই সম্ভবত হবে, প্রথম আমাদের নেতা তারেক রহমান যে 33 দফা দিয়েছিলেন, এটার ওপেনিং প্রোগ্রামটা কিন্তু সিলেটে হয়েছিল। এটা আমি সেটার পরিচালনা করেছিলাম, মডারেটর ছিলাম, পাশাপাশি এই প্রোগ্রামটা প্রথম প্রোগ্রামটা সিলেটে হয়েছিল। আমাদের প্রথম 27 দফা, তারপরে আরও 4 দফা বেড়েছে 31 দফা। এই 31 দফায় পরিষ্কার ভাষা, তখন কিন্তু বাংলাদেশের কেউ কখনো কোনো সংস্কার বলেন, ভবিষ্যতে কি হবে সেটা কেউ বলেন নাই। সেটা কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেবও বলেছেন। উনি বুঝতে পেরেছিলেন এই দেশ একদিন না একদিন এই দেশে অটোক্রেটিক গভর্নমেন্টের অবসান হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হবে, তার জন্যই সেটা বলেছিলেন। এবং সেটাকে উনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে একটা আপার হাউস হবে, লোয়ার হাউস হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, সার্বিক রূপরেখা উনি তুলে ধরেছিলেন। এই তুলে ধরার পর থেকে আমাদের সেটার একটা পদযাত্রা যেটা শুরু হয়েছিল সমগ্র বাংলাদেশের প্রচারণা, সেটা আমরা অনেক কেন করেছি। তারপরে যখন 5ই আগস্ট হলো, 5ই আগস্টের পরে আমি জুলাই আগস্টের 31 দফা সম্পর্কে আমরা অবশ্যই জানি যে এটা, কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে ছিল যে তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্বহাল হলো এবং বিএনপি কোনো এক সময় সেটি বাদ দিয়েছে, আবার আওয়ামী লীগ একবার বাদ দিয়েছে, আবার বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিল এই বিএনপি। কারণ হচ্ছে আপনার 96 সালে কি হয়েছিল, 96 সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয় নাই। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি প্রতিষ্ঠিত করেছে 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সংক্ষিপ্ত বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত তখন কিন্তু না, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল না। 91 সালে যেটা ছিল সেটা কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত হয় নাই। সংবিধানে অন্তর্ভুক্ত প্রথমে হয়েছিল কিন্তু 96 সালে। ইমরান ভাই, আমি ইফ আই ডোন্ট মেক এ মিস্টেক, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মনে আন্দোলন করা হয়েছিল। হ্যাঁ, না আন্দোলন ঠিক আছে, আন্দোলন হয়েছে, বিএনপি সেটা প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিল বলেই আমরা সেটা পুনঃপ্রতিষ্ঠা। আন্দোলন কেন করা হয়েছিল? আন্দোলন হয়েছিল যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা স্বচ্ছ নির্বাচন। বিএনপি যদি বুঝেই থাকে তাহলে হয় আন্দোলন না, সেটা তো ডিফারেন্ট ইস্যু। তখনকার সময় যদিও তৎকালীন অবস্থায় যেহেতু ডেমোক্রেসি, আমরা সবসময় ওয়েস্টার্ন আপনার পাশ্চাত্য ডেমোক্রেসি যেটা আপনাদের ওয়েস্টমিনস্টার স্টাইলে ফলো করি, সেটাতে কখনোই কোনো তত্ত্বাবধায়ক সরকার নেই। সেম কথাটা শেখ হাসিনা বলেছিল। আমি শেষ করে ফেলি, আমাকে একটু সময় দিতে হবে, তো প্রশ্নের উত্তর না পারলে তো আপনার করতে পারবেন না। তখন সেটা উনি বলেছিলেন যে না, যেহেতু আমরা পাশ্চাত্য ডেমোক্রেসি ফলো করি, সুতরাং যে প্রধানমন্ত্রী আছে উনার মাধ্যমে হবে। তখন সেটা ওনারা বিরোধী দল মানেন নেই, না মানার সেহেতু যে সময় হয়েছিল সে সময় আমরা আমাদের মনে করেছিলাম যে এই সময়ের মধ্যে শুধু তত্ত্বাবধায়ক সরকারের জন্যই এই সংসদটা হয়ে যাক, হওয়ার পরে শুধু তত্ত্বাবধায়ক সরকার পরে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা নির্বাচন করব। যার ধারাবাহিকতায় আমরা সেই সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করে তারপরে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপি 114টি আসন পেয়ে বৃহত্তম বিরোধী দল হয়েছে। এবং আওয়ামী লীগ বা আদার্স পলিটিক্যাল পার্টি বলে থাকে যে আন্দোলনের ফসল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এম আই রাইট অর রং? না, এটা অবশ্যই রাইট না, কারণ এটা তারা হয়তো বলতে পারে। আমরা অনুধাবন করেছিলাম যে দেশের মানুষের বৃহত্তর স্বার্থে একটা স্বচ্ছ নির্বাচনের স্বার্থে সেটা একটা তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই প্রয়োজন আছে, যেটা বাস্তবায়ন আমরা করেছিলাম, যেটা 91 সালে হয়েছিল, পরবর্তীতে আমরা সংবিধান সেটাই হয়েছে। 91 সালে ছিল না তত্ত্বাবধায়ক সরকার? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার। এরপরে কেন বাদ হলো?
না বাদ হলো তখন তো কেউ এইভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা দাবি হিসাবে আসে না। তখন তৎকালীন কোনো বিরোধী দলও দাবি করে না। আমি একটা জিনিস ক্লিয়ার বিরোধী দলটা যখন ইলেকশন এসেছিল, আপনার মনে আছে কিনা জানি না, আমি ছোট মানুষ ছিলাম তখন। হ্যাঁ, স্বাভাবিক, আমরা তখন ইয়াং ছিলাম, আমি তখন জাস্ট ইমিডিয়েটলি মাস্টার শেষ করে আমি ইয়ে করেছি। কিন্তু তখন কিন্তু বিরোধী দলটা ইলেকশনের ঠিক ইমিডিয়েট আগে তারা দাবি করেছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। তখন কিন্তু এই সুযোগ ছিল না, নির্বাচন হয়ে গেছে না, নির্বাচন হয়ে নাই, জাস্ট নির্বাচন যখন শিডিউল ঘোষণা হবে ঠিক এই সময় বলা হয়েছিল। তখন কিন্তু সাংবিধানিক নিয়মনীতির মধ্যে থেকেই সেই ইলেকশনটা করতে আমরা বাধ্যবাধকতা ছিল, আদালত সংবিধানকে অবজ্ঞা করে। আমি তো বললাম নির্বাচন হয়ে গেছে, আবার রি ইলেকশন হয়েছে পরে। না, নির্বাচন হয়ে নাই, নির্বাচনের এই ইলেকশনের পরে, নির্বাচনের পরে যে সংসদ হয়েছে, সংসদে সেই তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাস হয়েছে। তো দাবিটা তারা করেছিল যখন 91 থেকে নির্বাচনটা কার আন্ডারে হয়েছে? সরকারের আন্ডারে। কোন নির্বাচনটা? এই এখানে নির্বাচন দুইটা নির্বাচন, আপনাকে 96 প্রথম 15 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল। প্রথম নির্বাচন যেটি 96 প্রথম নির্বাচন ছিল আমাদের বিএনপির আন্ডারে, সরকারের আন্ডারে, কেয়ারটেকার না। আমি সেটাই জুনের যে নির্বাচনটা হয়েছিল, ফেব্রুয়ারি থেকে জুন, সেই নির্বাচনটা কেয়ারটেকারের আন্ডারে হয়েছিল। তো এই যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে অপোজিশন পার্টি রিকোয়েস্ট করেছিল ইমিডিয়েট করে। তখন কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নির্বাচনটা করা বাধ্যকতা ছিল, যার জন্য আমরা সেটা করতে বাধ্য হয়েছিল। জি ইমরান ভাই, আমি একটু আসছি শামীম ভাই, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা আসলে 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং পরে বেশ আগের থেকেই আন্দোলন শুরু হয়েছিল, এবং এখানে খুব সম্ভব তখন ছিলেন বিএনপির মহাসচিব ছিলেন সালাম তালুকদার, মোস্ট প্রবলি, যদি আমার মনে হয়। তো তখন বলেছিল যে, উনি বলেছিলেন যে পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ হয় না, কারণ দাবিটা ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের। তো পরবর্তী পর্যায়ে আমাদের এম এ জলিল ভাই ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং সালাম তালুকদার অনেকগুলো বৈঠক করেছেন এবং আন্দোলনও হয়েছে, এটাও সত্য। বছরখানেক আগের থেকে আন্দোলন শুরু হয়েছিল। এখানে একটা ক্রেডিট দিতে হয় বেগম খালেদা জিয়াকে, আমি আবার দিচ্ছি, সেটা হচ্ছে যে উনি নির্বাচন করে ফেললেও উনি কিন্তু পরবর্তীতে অল্প কিছু দিনের মধ্যেই উনি 15 ফেব্রুয়ারিতে আবার নির্বাচন। আমি আপনাকে একটু হোল্ড করে একটা কথা, আপনি এই কথাটা যেহেতু বলছেন, আপনার কি মনে আছে কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু আই বিলিভ 14 সালের নির্বাচন, মনে হয় 14 সালের নির্বাচন যখন করছেন, বলছে সংবিধান রক্ষার নির্বাচন, এবং বলছেন যে আমরা নির্বাচনটা করেই 14 বা 18 যেটাই হোক করেই আমরা আরেকটি নির্বাচন অ্যানাউন্স করব সকল দলের অংশগ্রহণে, ইনক্লুডিং মানে কেয়ারটেকার গভর্নমেন্ট দেওয়া হোক, বা উনি কেয়ারটেকার নামটা রাখবেন না, উনি বলছে নিরপেক্ষ 10 জনকে দায়িত্ব দেবো। এমআর রাইট? সেই মতে বেগম খালেদা জিয়াও কিন্তু 96-এর নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন উনি রিয়েলাইজ করছেন, এবং উনি সেটা জুনে আবার নির্বাচন দিয়েছেন, এটাই তো আপনি যাচ্ছেন। উনি কথা দিয়ে কথা রেখেছেন, আরেকজন কথা দিয়ে কথা রাখেন নাই। এই জন্যই আমি বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দিচ্ছি এবং ক্রেডিট দিচ্ছি যে উনি কথা দিয়ে কথা রেখেছেন, এবং বাংলাদেশের মানুষকে উনি একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি হেরেছে এবং আওয়ামী লীগ জিতেছে। তো এই জন্য একটা জিনিস আমাদের অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে যে একজন নেতা, দলের যদি আপনার নেতা মনে করে যে আমি নির্বাচন দেব না, তাহলে আজকের যে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে আর কারো কিছু বলার নাই, মানে এক ব্যক্তির শাসন। আজকের পার্লামেন্ট হচ্ছে এক ব্যক্তির শাসন। এই জন্যই আমরা চাই যে এটা যেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, যে দাবিটা ইমরান ভাই মনে হয় জানেন যে আমরা 1970 সালে, আমরা কারা, বাংলাদেশ জাসদ 1900 সিরাজুল আলম খান সাহেব বিশেষ করে এটা 1970 সালের শেষের দিক থেকে দাবি করে আসছিলেন। সেটা তখন পাত্তা পায় নাই, কারণ তখন পাত্তা পাওয়ার মতো অবস্থাও ছিল না। তো যার জন্য আপনার এবং প্রশাসন বিকেন্দ্রীকরণের যেটা জাতীয় সরকারের সময় তখন জেনারেল এরশাদ সাহেব কয়েকটা কাজ করেছিলেন, এই যে উপজেলা এগুলো কিন্তু অরিজিনালি সিরাজুল আলম খানের মাথার থেকে এসেছিল। আপনি দাদাভাইয়ের কথা বলছেন? দাদাভাইয়ের কথা বলছি। তো আমি বলবো যে আমাদের অতীত অত্যন্ত মর্মান্তিক অতীত। বিশেষ করে ইমরান ভাই বললেন যে আমি নিজের চোখে দেখেছি 1 লক্ষ 1.5 লক্ষ মামলা। আমি আমি তখন ঢাকায় থাকতাম, আমি এমন লোককে দেখেছি যার ঘরে খাবার নাই, অথচ তার উপরে 8টা-10টা মামলা। সে প্রতিদিন হাইকোর্টের ধারে ধারে ঘুরতেছে, ওইখানে ঘুমাচ্ছে, ইভেন তার চা খাওয়ার পয়সা নেই। এইসব অবস্থার থেকে আমাদের মুক্তি উত্তরণ পেয়েছি। আরেকটি কথা, বর্তমানে জাসদের কি অবস্থা?
জাসদের তিনটা গ্রুপ এখন এই মুহূর্তে। একটা হচ্ছে হাসানুল হক ইনু সাহেবের নেতৃত্বাধীন জাসদ, আরেকটা হচ্ছে জেএসডি আসমর ভাই, যিনি বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন, তিনি হচ্ছেন জেএসডি। আর আমরা যারা বাংলাদেশ জাসদ, তারা আমরা 1918 সালের নির্বাচনের প্রতিবাদে আমরা বেরিয়ে এসে আরেকটা নতুন দল করেছিলাম এবং এটার নাম বাংলাদেশ জাসদ। এটার সভাপতি হচ্ছেন জনাব শরীফ রোলাম্বিয়া এবং সাধারণ সম্পাদক হচ্ছেন নাজমুল হক প্রধান। 1990 সালে যে ছাত্রনেতাদের মানে গণ অভ্যুত্থানের কারণে জেনারেল এরশাদের তার মানে হচ্ছে তিন পার্টির মধ্যে, তিনটা গ্রুপের মধ্যে আপনারা হচ্ছেন এক গ্রুপে এবং ইনু সাহেব তো এখন ভেতরে আছেন। হ্যাঁ, আর রব্বাইও আমরা এই আন্দোলনে, রব্বাই তো আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তো ওনার কথা নাই, সেটা ছিল 96-এ। হ্যাঁ, মন্ত্রী ছিলেন, কিন্তু তারপরে উনি কিন্তু বিএনপির সাথে আছেন। পরিবহন মন্ত্রী উনি, হ্যাঁ, কিন্তু উনি তো বিএনপির প্রত্যেকটা আন্দোলনে আছেন। এখন উনি বিএনপির সাথে প্রতিটি আন্দোলনে ছিলেন, বিএনপির মোর্চায় ছিলেন। 15 দল না কত দলের একটা মোর্চা ছিল না, 22 দলের, ওখানেও ছিলেন। থ্যাংক ইউ। আমি এখন আবার ইমরান ভাই আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনি আপনি ক্যাটাগরি ক্লিয়ার করছেন। একটা প্রশ্ন ছিল আপনার, আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সিলেটের বর্তমান অবস্থা, সিনিয়রদের কথা শুনে না বা চাঁদাবাজি হচ্ছে। একটা রাজনৈতিক দলের শত শত হাজার হাজার আমাদের দলের নেতা কর্মী, আমরা বিশাল, আমাদের 21 নভেম্বর যেটা 2022 সালে হয়েছিল, পুলিশ প্রশাসন আমাদেরকে সেটা প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দিয়েও লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছিলাম, অত্যন্ত শৃঙ্খলিত সমাবেশ। প্রতিটা সমাবেশেই তার মধ্যে অনেক সময় কিছু একটা প্রবলেম থেকেই যায়। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এটা কখনোই যে সমস্যা হয় না, এইভাবে কিছু না। এগুলা নেতাকর্মীদের একটা উচ্চাস, কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে মানুষ যেভাবে মানুষ যেভাবে খাঁচার মধ্যে বন্দী ছিল কর্মীরা, এখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে, স্বাভাবিক উচ্চাসটা একটু বেশি থাকে। এই উচ্চাসটার জন্য অনেক সময় একটু বিয়ে হয়। একটা প্রশ্ন করি ইমরান ভাই, আপনি বলছেন যে ইয়েস বিএনপি অনেক বড় একটি দল, আর যেহেতু আওয়ামী লীগ এখন নাই, মানে সবচেয়ে বড় দল এখন বিএনপি। আপনি যে কথাটি বলছেন, সিলেট হচ্ছে যে আপনার কন্ট্রোলে, আপনারা দুজনের কন্ট্রোল, প্রেসিডেন্ট সেক্রেটারি বা আদার্স আছে, আপনি বলছেন বড় দল বলে এটা হবেই। তাহলে এখন তো মাত্র আপনারা কন্ট্রোল করতেছেন অনলি বিএনপি, অর্থাৎ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মহিলা দল, আদার্স। আপনারা যদি ক্ষমতায় আসেন 18 কোটি, 20 কোটি, 24 কোটি মানুষকে কীভাবে কন্ট্রোল করবেন? না, সেটা তো অবশ্যই, এটা কন্ট্রোল। আমাদের যে এখন কোনো সমস্যা হয়েছে আমি জানি না, উনি কিভাবে স্পেসিফিক কিছু বলেন নাই। কলার কিন্তু বলছেন যে সিনিয়রদের কথা শুনে নাই, যে না, সেটা উনি স্পেসিফিক কিছু বলেন নাই। উনি শুধু একটা কথা বললেই তো হবে না, আমাকে একটা স্পেসিফিক বলেন যে এই মিটিংয়ে আমরা এই দেখেছি, ওইটা শুনে। এবার আমি বলে দিই আপনাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে বলছেন তোমরা না থামলে আমি চলে যাব। না, এটা বেনুতে সবাই শুনেন, এইটা একটা বেনুটা ছোট হয়ে গেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু মহাসচিব বিএনপি, সবকিছু ঠিক আছে। বেনুটা যখন একটা কথা বলবে, তারেক রহমান সাহেব যখন একটা কথা বলবে, তখন মানে সেখানে তো আমি মানে একদম কাকের মতো নীরব, মানে একদম পুরো চুপ হয়ে যাওয়া উচিত। তাহলে কি ডিসিপ্লিন থাকবে? বেনুটা একটু ছোট হয়ে গেছিল, মানুষের ইয়েটা বেশি ছিল, ক্রাউডটা বেশি ছিল, যার জন্য এটা ইকো হয়েছিল। সিলেটে সবাই শুনতেছে কিন্তু, হ্যাঁ, অসুবিধা নাই, আমি তো সত্য কথাই বলছি, আপনারা ওনারা তো জানেন সব কিছু। ইকো হয়েছিল, যার জন্য মানুষের কথাবার্তাগুলো ইন্টারাপ্ট হয়েছিল, যার জন্য মহাসচিব, মাননীয় মহাসচিব এটাই বলেছেন যে না, রাগ করছেন, স্বাভাবিক। সেটা উনি মনে করছেন যে এটা ইন্টারাপ্ট হচ্ছে, এটার জন্য একটা থামো তোমরা। এটা একটা নেতা বলতেই পারে। আমরা মিটিংয়ে গেলে যখন কথা বলে করবে, এই তোমরা থামো, এগুলো কথা বলো না আমাদের মিটিংয়ে, এগুলো হয়। এগুলো দিস ইজ দ্য পার্ট অফ পলিটিক্স, পার্ট অফ মিটিং। অবশ্যই আমাদের কন্ট্রোলে কেন থাকবে না? আচ্ছা, আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান, এটা কি সত্যি নাকি যে এই যে একজন কলার বললেন যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা? না, এটা অবশ্যই সত্যি নয়, অবশ্যই সত্যি নয়। এটা যারা কিছু মানুষ আছে, যারা হয়তো বিএনপির নাম ভাঙিয়ে কিছু কাজ করতে চাচ্ছে, কিছু আছে যারা ফ্যাসিস্টদের নিচের স্তরের দূষর, যারা হয়তো পরিচিত না, বাট এরা বিভিন্নভাবে নাম ভাঙিয়ে মানে এইসব কর্মগুলো করতে পারে। আমরা অলরেডি প্রশাসনকে বলে রেখেছি যে বিএনপির নাম ধরে কেউ কিছু করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে তাকে জেলে পাঠানোর জন্য এবং তার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। এটা অবশ্যই না, আমাদের দৃশ্য তো কিছু নাই। যদি অদৃশ্য কিছু হয়ে থাকে, আমরা প্রশাসনকে বলেছি এবং এখনো বলছি, নির্দ্বিধায় আপনারা, আমরা পরিষ্কার ভাষায় পত্রিকায় বিবৃতি দিয়ে বলেছি, সোশ্যাল মিডিয়ায় বলেছি, প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা নিজেরা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বলেছি যে আপনারা নির্দ্বিধায় আপনাদের ব্যবস্থা নিন। আর্মির কাছে বলেছি, র্যাবের কাছে বলেছি। এর চাইতে বেশি আমাদের, যদি আমাদের দলের লোকের কিছু হয়, একজন থেকেও থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা। ধন্যবাদ। আমি আসছি, তার আগে স্বামী আপনার কাছে প্রশ্ন রেখে আমি কলার কাছে যাবো। সেম কোয়েশ্চেনটা আপনার কাছে, যে একজন কলা বললেন যে সিনিয়রদের মানা হচ্ছে না এবং চাঁদাবাজি হচ্ছে, এই কথাটা কি সত্যি কিনা? আপনিও সিলেটের একজন, যারা কলার লাইনে আছেন, আমি কলার যাব, তার আগে একটু বলি,
যেহেতু ইমরান সাহেব সিলেটের সাধারণ সম্পাদক, যত প্রকার তথ্য জানেন আজকে ওনাকে প্রশ্ন করুন প্লিজ। তাহলে উনি সিলেটে গিয়ে বলবো ভাই আমি সিলেট লন্ডনে গিয়ে সিলেটবাসীরা আক্রোশের শিকার হয়েছি, সো ইউ হ্যাভ টু বি সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস, বিকজ উনি রাজনীতি করেন সিলেটের জন্য, উনি রাজনীতি করেন সিলেটের মানুষের জন্য, এবং বিএনপিও রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য। তাহলে সিলেটের কোথায় কি হচ্ছে আপনারা ওনাকে প্রশ্ন করতে পারেন। যাচ্ছি কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কইলা স্পেসিফিক কইছি না, আমি কইছি সুরমা পিটির জন্মাতে আদিয়া দিনানি। একটু লাউডলি বলেন, আপনার কথা আমি বুঝতে পারছি না। আজ পর্যন্ত আমি 2 মাস আগে আইছি দেশ থেকে। জি। তখন কুয়ারি নানি যতটা গাড়ি যায় নানি জগন্নাথপুর লাইনে যাক, গোলাবাজারের লাইনে যাক, আর হামাকাইয়া হারি নানি প্রত্যেকটা জয় হারি আপনার তুলে সাদা তুলে। জগন্নাথপুর লাইনে আর আওয়ামী লীগ করি না, বিএনপিও করি না। আমি 1970 থেকে আমি উদ্দেশ্য নানি, আমি একেবারে বাংলাদেশেও যুদ্ধ করে যাই। আপনার নাম কি? আপনার নামটা কি? আমার নাম মজিদ। মুজিব ভাই? জি ভাই। মুজিব ভাই, আপনি বলছেন জগন্নাথপুর লাইনে টাকা তোলা হয় নাকি? লাইনে যতটা গাড়ি যায় হারি নানি প্রত্যেকটা গাড়ি হারি আপনার সাদা দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। দেখা যায় কই হারি নানি জগন্নাথ চৌকা আর সুনামগঞ্জ চৌকা দিও রাস্তা সাদা তোলে। আচ্ছা, এটা কে কারা তোলে চাঁদা? তো এটা তো আগে তুলতো আওয়ামী লীগ, কখন তোলে বিএনপি। আপনি কি কোনো প্রমাণ বিএনজি যে গতকালকে যেন আর মালিক ভাই আর করতে নানি, ওখানেও তারা আর নিজেও কন্ট্রোল করতে পারে না, তারা জনগণকে আর মাত্র 1200 থেকে 1400। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি আশা করছি যে ইমরান ভাই নোট করছেন জগন্নাথপুরের কথা, সুনামগঞ্জের কথা, এবং উনি বলবেন উনার পর্বে একটু পরে বলবেন। আমি জিনিসটা আমরা ক্লিয়ার হতে চাই, যেহেতু আমরা সিলেট জেলার যিনি সাধারণ সম্পাদক ওনাকে পেয়েছি, এবং উনি অবশ্যই বিষয়গুলা নলেজে নেবেন এবং আপনাদেরকে এক্সপ্লেন করবেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছি না আবারও। হ্যালো শামীম ভাই। জি, সেম প্রশ্নটা আপনার কাছে, যে কথাটি আমি ইমরান ভাই কি করলাম। আমি চাঁদাবাজির ব্যাপারে আমি যেটা আপনি কি বলবো, সিলেটে গেছেন রিসেন্টলি? এটা সিলেটকে বাদ দেন, পুরো বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে। সিলেটের ইমরান ভাই সিলেটের স্পেসিফিক্যালি উনি 2 দিন আগে আসছে। আমি এই গণ অভ্যুত্থানের পরে সিলেট যাই নাই। আচ্ছা, যেসব খবর আমি পাই সেগুলো হচ্ছে অথেন্টিক বলে মনে করার কোনো রাস্তা নাই। কিন্তু আমি যেসব খবর পাই সেগুলো হচ্ছে ইন জেনারেল চাঁদাবাজি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রতিদিনই হচ্ছে, হবে, এখন একটু বেশি হচ্ছে, মানে 5ই আগস্টের পরে এখন বেশি হচ্ছে। এটা তো দুঃখের বিষয়। হ্যাঁ, এটা দুঃখের বিষয়, কারণ বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ, এবং তাদের যে আপনার যে গুরু দায়িত্ব ছিল এই দেশের মানুষকে সবার আগে সুরক্ষা দেওয়া, সেই সুরক্ষা দিতে উনিরা ব্যর্থ হয়েছেন, যার জন্য চাঁদাবাজিটা চলছে। এখন এটার জন্য এককভাবে বিএনপিকে কেন আমি দায়ী করব? এটার জন্য আমি দায়ী করব বর্তমান সরকারকে। সে হতে পারে বিএনপির লোক, সে হতে পারে জামাতের লোক, সে হতে পারে জাসদের লোক, কমিউনিস্ট পার্টির লোক, যেই হোক, সরকারের দায়িত্ব কন্ট্রোল করা। এটার দায়িত্ব হচ্ছে সরকারের। কারণ আমি নিজে শুনেছি ইমরান সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেবের কথা আমি শুনেছি যে এদেরকে বহিষ্কার করা হোক এবং এদেরকে গ্রেফতার করা হোক। তাহলে এই সরকার কেন এগুলো করছে না? এগুলো কি ইচ্ছাকৃত? যে স্বরাষ্ট্রমন্ত্রী দেখি সবাইকে চকলেট খাওয়াচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা কি ইচ্ছাকৃত যে দেশে একটা অরাজকতা তৈরি হোক? এটা কি ইচ্ছাকৃত নাকি এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আপনি ভালো করে জানেন এই সরকারের আমি একজন ব্লাইন্ড সাপোর্টার, কিন্তু আস্তে আস্তে আমি আশাহত হচ্ছি। স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা একটু কনফিউজড যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হইতে এবং গার্ড। হ্যাঁ, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো দোষই দেব না, আমি সমস্ত দোষ দেব প্রফেসর ইউনূস সাহেবকে। উনি কেন? হি ইজ দ্য গার্জিয়ান। আপনি যখন একটা স্কুলের হেডমাস্টার, আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্কুলকে ঠিক রাখা। সেখানে যদি কোনো শিক্ষক, ইংলিশের শিক্ষক যদি ইংলিশ বানান না জানে, বাংলার শিক্ষক যদি বাংলা বানান না জানে, তাকে বের করে দেওয়ার দায়িত্ব আপনার। অতএব কোনো এক্সকিউজ নাই, এটার জন্য 100% দায়ী হচ্ছেন প্রফেসর ইউনূস সাহেব।
এবং প্রফেসর ইউনূস সাহেবকে সমস্ত দায়িত্ব নিতে হবে এই জন্য যে এই যে ছাত্ররা যাদের রক্তের উপর উনি আসলেন, যাদেরকে আশা উদ্দীপনা জাগিয়ে আসলেন, সেই রক্তের সাথে কোনো ধরনের অবহেলা এবং কোনো ধরনের দুদুল্যমানতা আমরা মানতে পারবো না। জি, একটা কথা শামীম ভাই, যে আপনি যে কথাটি বলছেন যে কারা করছে চাঁদাবাজি, কারাই করছে সন্ত্রাসী, কারাই করছে এই মানে অসাধু লোকগুলো কারা, যেই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু একটা জিনিসকে আপনি ফলো করছেন কিনা জনাব তারেক রহমান সাহেব, স্ট্রিক্টলি ফ্রম দ্য বিগিনিং, এবং যেটা উনি ক্লিয়ারলি করছেন যে আমার মনে হয় ওবায়দুল কাদের সাহেব বলছে যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই মোর দেন 5 লাখ লোককে মেরে ফেলা হবে, এবং জনাব তারেক রহমান সাহেব ক্লিয়ারলি কয়েকটা জিনিসকে পয়েন্ট আউট করছেন যে দেশে এই জিনিসগুলোকে কোনোভাবে ব্রেকডাউন করা যাবে না, এবং উনি তার প্রমাণ হিসেবে উনি কিন্তু ওনার দলে অনেকে সাসপেন্ডও করেছেন, আমরা দেখেছি। বাট মাই কোয়েশ্চেন ইজ যে তাহলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, স্পেশালি আমরা যশোরের যে নারী দর্শনের কাহিনীটা খুবই মর্মাহত, এটার জন্য কাকে আপনি দায়ী করবেন? শুনেন, নারী দর্শন তো নতুন হচ্ছে না, বাট এটা আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এটা ফেস করেছি, মার্শাল লর সময়ও ফেস করেছি, কিন্তু এইটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা অসভ্যতা, মব জাস্টিসের নামে একটা অসভ্যতা। রাইট। এই মব জাস্টিসের নামে যে অসভ্যতা হচ্ছে, এই অসভ্যতা যে কোনো একটা ছোট জিনিসকে বড় করে নিয়ে যাচ্ছে। এই দেশেও রেপিং হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, সমস্ত পৃথিবীতে হচ্ছে, কিন্তু সরকার সেটাকে বিচারের আওতায় আনতেছে এবং জনগণ এটার বিরোধিতা করতেছে। কিন্তু এখন আমরা যেটা কন্ট্রোলে হচ্ছে না। হ্যাঁ, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ তারা মব জাস্টিস নাম দিয়ে আপনাকে অপমান করতেছে, একটা মেয়েকে অপমান করতেছে, একজন মহিলাকে রেপে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। আপনি কি মনে করেন না এটা, ধরুন আমি, আপনি, আমরা এই 16 বছর নির্যাতন থেকে বের হওয়ার জন্য স্ট্রাগল করছি, আমরা কি বর্তমান সরকারকে হোক, বিএনপিকে হোক, জামাতকে হোক, এনসিপিকে হোক বিতর্কিত করার জন্য এই কাজগুলো করব, নাকি যাদেরকে অনেক রক্তেরই বিনিময়ে এই আসন থেকে সরিয়েছেন তারা করছে? না, কথাটা হচ্ছে ফারুক ভাই, ইটস এ ভেরি 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে আপনি দায়ী কাকে করবেন? সরকারকে। একটা জায়গা আপনি মব জাস্টিস করতে দিচ্ছেন, আপনি মুখে বলতেছেন আমি মব জাস্টিস করতে দেব না, আপনি মব জাস্টিস করছেন, এটার জন্য কি বিএনপি দায়ী? জামাত দায়ী? এনসিপি দায়ী? কমিউনিস্ট পার্টি দায়ী? তাইলে এটার জন্য আপনি 100% দায়ী। আপনি লোকদেরকে আশকারা দিচ্ছেন। আপনি যখন শাস্তির আওতায় কাউকে আনবেন না, আমি যখন চুরি করব, আপনি যদি দায়িত্বে থাকেন, থানার ওসি থাকেন, এবং আপনি যদি আমাকে দেখে অ্যারেস্ট না করে বলেন যে ওকে ভবিষ্যতে কিন্তু সাবধান, অথবা এটাও বললেন না, মুস্কি এসে চলে গেলেন অন্যদিকে, আমি আর ডাবল করব, তাইলে এই সব মব জাস্টিস বন্ধ করতে হবে। অন্য রাজনৈতিক দলের উপর বদনাম দিয়ে কোনো লাভ নেই। থ্যাংক ইউ। আমি একটু কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার হারিফ যারা লাইনে আছেন লাইনে থাকেন, আমি আসছি একটু পরে, আবার যাচ্ছি আমি ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, গণভোট, আজকে আবার গণভোট নিয়ে একটা কথা উঠলো, গণভোটকে আবার অ্যাপ্রুভ করা হলো, এই বিষয়ে আপনার মন্তব্য কি? অনেকে ভয় পাচ্ছে। হানাভোট, গণভোট ব্যাপারটা এটা ছিল না, আগে ছিল না, ডেফিনেটলি ছিল না। এখন আবার এটা ছিল আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান যেটা করেছিলেন যে সংবিধান সংশোধন করে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো সংবিধান, হ্যাঁ, তখন সেটাকে গণভোটের আওতায় নিয়ে আসার জন্য পরবর্তীতে উইথড্র করা হয়েছিল। এটা আবার বিতর্কিত এইভাবে বিভিন্ন, এখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিতর্কিত কিছু ব্যাপার সামনে নিয়ে এসে আসলে মূলত নির্বাচনটাকে একটু বিলম্বিত করার পায় তারা যেটা ইচ্ছা, যেটা আমি মনে করি এইসব জিনিসটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে না। গণভোটকে মানে ভয় পাওয়ার কারণটা কি? না, গণভোটের ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না। আমরা তো ভোটের বিশ্বাসী। কেউ কি শঙ্কিত কিনা? আমরা তো ভোটে বিশ্বাসী। আমরা যে কোনো ধরনের ভোটকে ফেস করতে পারি। আমরা তো এই ভোটের জন্যই 17 বছর লড়াই। আগে তো সংবিধানে গণভোট ছিল না। না, সংবিধানে গণভোট ছিল না, যেটা সংবিধান সংশোধনী, যেটা ফান্ডামেন্টাল, আমি বলেছি যেটা একটু আগে, যে শহীদ জিয়াউর রহমান যেটা করেছিলেন 77-এ, যে সংবিধান মূল ফান্ডামেন্টাল যে সংশোধনী যেটা, সেটা সংবিধান সংশোধন করতে হলে গণভোটের প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তীতে সেটা উইথড্র করা হয়েছিল। আমাদের সময় সেটা রয়েছে। এই সরকার এখন আবার সেটি আনলো, এখন সেটা আনছে তাদের কোনো কি অন্তর্নিহিত কারণ আছে? আমি সেটা নিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ তারাই সেটা ব্যাখ্যা দিবেন। আমি একটু কথা বলতে চাই, এইসব বিভিন্নভাবে কিছু বিতর্কিত ব্যাপার নিয়ে এসে যে জিনিসটা করা হচ্ছে, যে আমাদের মূল টার্গেট যেটা
মানুষের যে নির্বাচন। ভোটাধিকার, সেই নির্বাচনটাকে বিলম্বিত করারই একটা প্রচেষ্টা মাত্র। এইভাবে এই যে পিআর নিয়ে একটা সমস্যা হচ্ছে দেখতেছেন আপনারা, এখন গণভোটার একটা ব্যাপার নিয়ে সামনে এসেছে। এইভাবে বিভিন্নভাবে মানে কোনো মতে যদি এটাকে যদি যত তাড়াতাড়ি সম্ভব, এটা যত দেরিতে হবে এই সমাধানটুকু, অত নির্বাচন দেরিতে হবে। নির্বাচন দেরিতে হলে কিছু মানুষ মনে করছে হয়তো তারা অত কিছুটা বেটার অবস্থান হতে পারে, বেনিফিশিয়ারি হতে পারছে। আসলে কতটুকু হতে পারবে কিনা পারবে জানি না, কিন্তু সেটা নিয়ে দেশ এবং রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে আমরা এলাকায় থাকি, আমরা দেখেছি মানুষের কী কষ্ট হচ্ছে। মানুষের কথা বলার জায়গা নেই, মানুষের বিচারের জায়গা নেই, মানুষকে কারো কাছে গিয়ে একটা শান্তি পাবে সেই জায়গাটুকু নেই, মানুষকে যে আশা আকাঙ্ক্ষা যেটা তার জন্য প্রতিফলন ঘটাবে সেটার কোনো জায়গা নেতা নেই, কোনো নেতা নেই, কোনো প্রশাসনিক কর্মকর্তা নেই, আমরা কিছুই নেই। এইভাবে মানুষের এক বছর চলে গেছে, আমরা 5 তারিখে 1 বছর পুরো, তারপরে আরও কয়েকদিন যাবে। এইভাবে কিন্তু মানুষ খুবই অসম্ভব সমস্যা এগুলো আছে, এই সমস্যার সমাধানের কোনো রাস্তাও নেই। সুতরাং যত তাড়াতাড়ি নির্বাচন হবে, মানুষ দেশে একটা রেগুলারিটি ফিরে আসবে। এই রেগুলারিটি না ফিরা পর্যন্ত আমাদের ইকোনমিক বলেন, সামাজিক বলেন, আপনার আইন শৃঙ্খলা বলেন, কোনো দিকেই কিন্তু আমরা আগাতে পারবো না। এটা বাস্তবতা। জি, ধন্যবাদ। আমি স্বামী আপনার কাছে সেম কোয়েশ্চেনটা, অনেকের মধ্যে আমি যেটা যেদিনই গণভোটের কথা আসলো, এর আগে একবার উপস্থাপিত হলো, গণভোট নিয়ে অনেকের মধ্যে এটা কনফিউশন বলুন, আর যে হঠাৎ করে কেন এই গণভোটটা ইনক্লুড করা হলো, এবং এই গণভোটে যদি কালকে একটা গণভোট ডাকা হয়ে যায়, আমি গণভোটের পক্ষে। তাহলে কি আপনি কি তাহলে এটা কি গণতন্ত্রের জন্য, অথবা যে জিনিসটার জন্য আমরা লড়াই করছি সেটা হচ্ছে আমার ভোটটা আমি দিতে চাই, তাহলে তো এটা বিলম্ব হবে না? আমি গণভোটের পক্ষে। গণভোট হচ্ছে যে মানুষের সরাসরি বুটে যে কোনো ম্যান্ডেট নিয়ে আসা। সংসদ সদস্যরাও মানুষের বুটে নির্বাচিত হন, রাইট, কিন্তু উনিরা যেসব বিল আনেন পার্লামেন্টে, সেগুলো উনিরা পক্ষে ইচ্ছা থাকুক আর না থাকুক 70 অনুচ্ছেদের জন্য উনিরা বিরুদ্ধে কিছু বলতে পারেন না। অতএব দলীয় প্রধান যা বলবেন উনিদেরকে তাই ইয়েস বলতে হবে পার্লামেন্টের ক্ষেত্রে। অতএব গণভোটের আমি পক্ষে। আমি মনে করি যে গণতান্ত্রিক একটা কাঠামোর চেঞ্জ যেটা হচ্ছে, যেমন আমরা সংস্কার, আমি একটু সময় নিয়ে বলি, আমি এই কথাটা বলি। 1990 সালে যখন এরশাদ সাহেবের পতন হলো, তখন আমরা 3 জোটের রূপরেখা দিলাম লিখিতভাবে, কিন্তু ওটাকে সম্মান করা হয় নাই এবং ওটা প্রতিপালিত হয় নাই, ওটার হয় নাই, ওটা সাফল্যমণ্ডিত হয় নাই। কেন হয় নাই? কারণ দলগুলো, রাজনৈতিক দল বিএনপিও মনে করেছিল যে এটা করলে আমার ক্ষমতা বা আমার সরকারের ক্ষমতাটা কিছুটা কমবে, এবং আওয়ামী লীগ তো করেই নাই। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে যদি গণভোটের মাধ্যমে সংস্কারগুলোকে যদি আপনার মানুষের বুটে করা হয়, অ্যাপ্রুভ করা হয়, তাহলে ওটাকে আর চেঞ্জ করার কোনো রাস্তা নেই। আপনি কি মনে করেন, অ্যাজ এ পলিটিশিয়ান, আপনি কি মনে করেন এই গণভোটটা সংসদে ইনক্লুড করা হয়েছে শুধুমাত্র সংস্কারের প্রস্তাবগুলো? ধরুন বাংলাদেশে কালকে একটা গণভোট হলো যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, দুকক্ষ আমরা চাই আপনার ভোট দিন, শুধু এটার জন্য, না কি সামথিং এলস? সামথিং এলস হলে এই দেশের মানুষ এটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। বাংলাদেশের মানুষ এখন, বিশেষ করে মানুষ বলতে আমি বুঝাচ্ছি তরুণ যে নেতৃত্ব, এই তরুণ নেতৃত্ব, আপনার মনে আছে কিনা 72 সালে আমরা বঙ্গবন্ধুর ক্যাবিনেট সরকার থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা প্রতিবাদ করে। আজকের এই তরুণ নেতৃত্ব সেটা সব রাজনৈতিক দলের মধ্যে আছে এবং তারা যথেষ্ট শিক্ষিত। তারা আমাদের মতো, আমাদের যুগে এইসব ইন্টারনেট ছিল না, তারা পৃথিবীর সমস্ত খবর রাখে। তো এইখানে যদি দেখা যায় যে এমন কিছু আছে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই সরকার কোনো ধরনের স্টেপ নিচ্ছে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কিন্তু যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সুন্দর রাষ্ট্র, একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে চান উনিরা, এবং সংস্কারের জন্য মানে যে সংস্কারগুলো সত্যি প্রয়োজন বাংলাদেশের জন্য, সেগুলোর জন্য একটা গণভোট করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ আবার আন্দোলন হবে। তার মানে আপনার বা আমাদের ইমরান ভাই, আমার একটা কনফিউশন যেটা যখন ইনক্লুড হলো, আমার প্রশ্নটা হচ্ছে যে দ্যাটস ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক, ওয়াই দিস টাইমে গণভোটটা ইনক্লুড হলো। এবং আমরা যেটা ইমরান ভাই বলছেন, আমি বলছি, এবং আমি না শুধু, আমরা সবাই বলি যে এই মানে নতুন বাংলাদেশের মেইন ফসল আমরা চাই, আমরা তরুণ প্রজন্ম চাই, আমি আমার ভোটটা দেবো। হ্যাঁ ফারুক ভাই, একটা সেকেন্ড করে আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। আমরা যারা
বিগত 50 বছর আমার 55 বছর রাজনীতির বয়স। আমি ক্লাস 9 থেকে রাজনীতি করি। আমরা এই 55 বছর বয়সে, এই 55 বছরের রাজনীতি বা 50 বছরের, বাংলাদেশের বয়স 52 বছর, এই 52 বছরের রাজনীতিতে আমরা বারবার আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। জাসদকে না, বাংলাদেশের জনগণকে কোনো রাজনৈতিক দল তাদের দেওয়া কথা রক্ষা করে নাই, ম্যানিফেস্টো রাখে না। হ্যাঁ, যার জন্য আমরা মনে করি এইবারকার যে সংস্কার প্রস্তাব, এটা যদি সম্ভব হয় তাহলে গণভোটের মাধ্যমে এটাকে অ্যাপ্রুভ করে নেওয়া। কারণ আমরা আরেকবার সেই একই সমস্যা, উইথ ডিউ রেসপেক্ট টু বিএনপি বা আদার যে কোনো দল ক্ষমতায় আসুক, কিন্তু আমি রেসপেক্ট থেকে বেশি মনে করি সিকিউরিটি। তো আমি মনে করি যে আমাদের এটা করা উচিত যদি এই সরকার এই গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাব, শুধু সংস্কার, নাথিং এলস। এবং এটা তারা সংসদ নির্বাচনের সাথেও করতে পারে। সংসদ নির্বাচনে এবং আরেকটা জিনিস যেটা ইমরান ভাই যে কথাটি বলছেন, আমি ওনার সাথে কিছুটা একমত এই জন্য যে কথাটি বলছিলাম যে আমরা আমাদের মেইন আন্দোলন ছিল বিফোর 5th of August একটি গণতন্ত্র অবশ্যই প্রতিষ্ঠা, ভোটের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু যদি এই গণভোট বলুন, সংস্কার বলুন, আদার সব কিছু বলুন, এই কারণে যদি আমাদের সেই গণতন্ত্র বলুন আর ভোটের অধিকার বিলম্বিত হচ্ছে, ব্যাহত হচ্ছে, অথবা অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, আমি এটা আশা করি না। কারণ এতদিন ছিল এটা অন্ধকারাচ্ছন্ন। প্রফেসর ইউনূস সাহেবের সাথে যখন তারেক রহমান সাহেবের মিটিংয়ের পরে দুইজনই অত্যন্ত এখনকার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি দুজনই, এবং প্রফেসর ইউনূস যখন সরাসরি উনি ঘোষণা দিয়েছেন, তা আমি বিশ্বাস করি যে 15 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কারণ এরপরে হচ্ছে রোজার পরে আরেকটা সমস্যা চলে। আপনি কি জামাতের একটা স্টেটমেন্ট শুনেছেন কিনা গত 2-3 দিন আগে, যে তারা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন কিসের? আমি জামাতের এটা বলি, জামাত মনে করে রমজান মাসে ধর্মীয় যেসব অনুষ্ঠানাদি আছে, বিভিন্ন অনুষ্ঠানাদি থাকে, সেখানে মসজিদ, মন্দির, মাদ্রাসাতে তাদের প্রচারটা ভালো হবে, যার জন্য তারা রমজান মাসটাকে তাদের পুঁজি করতে চায়। এটাও বলেন, তারা বলছে সংস্কার না, এটা বলে আর কি। কিন্তু আসল উদ্দেশ্য যেটা, জামাতে ইসলাম কতটুকু সংস্কার চায় সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। আমাদের দেশের মানুষ ভালো করে বুঝে। সংস্কার নিয়ে জামাত কখনো জীবনে কোনোদিন কথাও বলে নাই। এবার তারা নতুন করে কথা বলা শুরু করছে। সংস্কার নিয়ে কথা বললে এটা সত্য বলছেন উনি, ইমরান ভাই, যে 31 দফাতে সংস্কারের অনেকগুলো কথা আছে, এটা মিথ্যা কিছু না, এটা সত্য জিনিস। দ্বিপক্ষের কথা ওখানে আসছে। হ্যাঁ, এই জন্য সংস্কার জামাতে ইসলাম চাইলো কি না চাইলো এতে বাংলাদেশের মানুষের কিছু আসে যায় না। ধন্যবাদ। আমি ইমরান ভাই আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে উনি শামীম ভাই ক্লিয়ার করছেন, এবং যেটা ভোটের আপনার গণভোটের যে কথাটি আসলো, সেটা যদি সংস্কারের জন্য হয় দ্যাটস গুড, বাট নট ফর সামথিং এলস। সেকেন্ড হচ্ছে যে জামাতে ইসলাম আগে সংস্কার চাচ্ছে, পরে নির্বাচন নিয়ে ওনারা যদিও ওনাদের দলীয় মনোনয়ন ম্যাক্সিমাম আসনে দিয়ে দিয়েছেন, বাট আগে সংস্কারটাকে প্রায়োরিটি দিচ্ছেন এবং নির্বাচনী ওনারা অত আলোকপাত করছেন। এই বিষয়ে মন্তব্য কি? না, সত্যিকার অর্থে আপনি যদি বলেন, আপনার শেষের কোয়েশ্চন থেকে আমি আনসার দিই। বাংলাদেশের সবচেয়ে নির্বাচনমুখী জামাত ইসলাম। আপনি দেখেন প্রতিটা আসলে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। যেন আমার সিলেটের প্রতিটা জায়গায় ইলেকশনের সময় বিলবোর্ড দিচ্ছে, ওদের দাঁড়িপাল্লা বোর্ড দিয়ে তাদের শুভেচ্ছা, স্বাগতম সব কিছু জানায়। আমরা আমাদের দলের লোকেরা তেমন কোনো বিলবোর্ডই দেয় নাই। তারা কিন্তু সবচেয়ে বেশি নির্বাচনমুখী, কিন্তু তারা বলছে যে না, আমরা সংস্কার চাই, নির্বাচন চাই। এই যে দ্বিমুখিতা, এটা কিন্তু রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দলের এইগুলা আসলে মানুষ তো বুঝে। আমাদের দেশের মানুষ অত্যন্ত সচেতন। এদেশের মানুষ সচেতন না হলে 5ই আগস্ট হতো না। এদেশের মানুষ যদি সচেতন না হতো, তাদের সন্তানদের এই গুলির বুকে দিত না। আমাদের এত শত শত সন্তানরা আহত হতো না, নিহত হতো না, শহীদ হতো না। আমরা নিজেরা গুলিবিদ্ধ হতাম না। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। সুতরাং আমরা বুঝি, আমাদের মানুষের বোঝার ক্ষমতা আছে ওনাদের বক্তব্যকে। এটা আমি ওনাদের বক্তব্যটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দিত হয়েছে লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠকটা। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান শতাব্দীতে একটা শ্রেষ্ঠতম একটা ঘটনা, যে ঘটনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ পারদের মাত্রাটা উপর থেকে নিচে নেমে এসেছে, মানুষ শান্তিতে বসবাস করছে, এবং এই আশা নিয়ে মানুষ এখনো বেঁচে আছে। আমরা চাই এই আশাটুকু জেগে রাখতে। আমরা চাই প্রধান উপদেষ্টা যেগুলো কথা বলেছেন এর বাস্তবায়ন করতে। উনি আমাদের সম্পদ, উনি আমাদের গর্ব। সেই গর্ব নিয়েই উনি
আমার বিশ্বাস উনি যাবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই যে উনি তুনার কথা রাখবেন। এখানে কারো সংস্কার ব্যাপারটা আমরা বলেছি যে আমাদের এগুলো একটা চলমান প্রক্রিয়া। এখন আমরা হয়তো একটা দিব, আরও 1 বছর পরে ডিফারেন্ট প্রেক্ষাপটে আরও অনেক কিছু চেঞ্জেস লাগতে পারে, আমরা চেঞ্জ করব। এটা তো প্রক্রিয়াই হতে, এটা তো সংসদে আছে, সংসদ থাকবে, সংসদের মাধ্যমে পরিবর্তন হবে, মানুষের ম্যান্ডেট আসবে, যদি কোনো সরকার খারাপ চালায় অন্য সরকার আসবে। দিস ইজ দ্য ডেমোক্রেসি অফ বিউটি অফ ডেমোক্রেসি। সো এটা তো আমরা এই সৌন্দর্য দিয়েই আমরা থাকতে চাই। এখানে যে শুধুমাত্র একটা সংস্কারের জন্য আমরা আজীবন বসে থাকবো, তার মানেটা হচ্ছে এর আড়ালে হচ্ছে যে আমরা বর্তমানে সরকার আসার পরে বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা পাচ্ছেন, মনে করেছেন যে প্রশাসনের মধ্যে আমাদের কিছু ভাগ আছে, বাটোয়ারা আছে, কিছু যোগাযোগ আছে, ওই দিয়ে কাজ করি, বরং সরকারে যা না যেতে পারলে তো বিরোধী দলে যেতে পারবো না, বা বিরোধী গেলে ওইভাবে কাজ করতে পারবো না, যার জন্য হয়তো একটা প্রবলেমটা আমি এগুলারে কেমন ধর্তব্য মনে করতে পারছি না। আমরা আমাদের কাছে এটাই যে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, উনার সেই কথাতেই আমরা বিশ্বাস রাখতে চাই যে উনার বক্তব্যটাই যেন অন্তত সারাংশ হিসাবে বাংলাদেশের মানুষের কাছে প্রতিস্থাপিত হয়, এবং একটা নির্বাচনমুখী বাংলাদেশ হোক, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাই আমাদের চাই। ধন্যবাদ। আমি একটু ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা কথা বলবো আপনাদের দুজনের সাথে আরও অনেকগুলো বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের যিনি সিলেট থেকে এসেছেন জনাব অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, এবং কথা বলছিলাম লন্ডনেরই আরেকজন শামীম আহমেদ সাহেব, এবং কথা বলছিলাম আপনাদের সাথেও বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। স্পেশালি নতুন বাংলাদেশে সবাই অপেক্ষায় প্রহর গুনছে কখন একটি নির্বাচনের ঘোষণা আসবে, সেই নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারবে এবং তাদের মনোনীত, তাদের আবেগের প্রার্থীকে তারা নির্বাচিত করে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করাবে। সেই নির্বাচন সবার প্রতীক্ষার পর। আমরা এই বিষয়ে কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।